ফ্রেমওয়ার্কটা হবে। সিএসএস এরও ফ্রেমওয়ার্ক হয়, হ্যাঁ জাভাস্ক্রিপ্টেরও ফ্রেমওয়ার্ক হয়। কোন ফ্রেমওয়ার্ক কথা বলছো বলো? সিএসএস ফ্রেমওয়ার্ক। সিএসএস এর ফ্রেমওয়ার্ক বলতে সিএসএস এর একটা খুব পপুলার ফ্রেমওয়ার্ক হচ্ছে বুটস্ট্র্যাপ। সেটা তুমি হ্যাঁ বুটস্ট্র্যাপ মানে স্যার ওটা সেই প্রোগ্রাম মানে কোড রিউজেবিলিটির জন্য না, মানে ওই মানে আমি একটা কোডটাকে মানে বারবার ইউজ করব ওইটার জন্য, মানে আমরা যেন ইনহেরিটেন্সে করতাম। ব্যাপার হচ্ছে যে 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 অ্যাপ্লিকেশন গুলো বানানো হয় তার মধ্যে কিছু কমন রিকোয়ারমেন্ট তো থাকে। যেমন ধরো তুমি একটা টেবিল বানাবে, বা তুমি একটা রেসপন্সিভ গ্রিড বানাবে, বা তুমি অ্যালার্ট বক্স বানাবে, কিছু এই যে বানাচ্ছ তুমি, তো সেটার জন্য তো কিছু এগুলো তো প্রত্যেক অ্যাপ্লিকেশনই লাগে প্রায়, ঠিক আছে? তো তো সেইটা আর কেউ ফ্রম দ্য স্ক্র্যাচ বানায় না, বুঝতে পারলে কথাটার মানে? তার জন্য কি আছে, তোমরা একটা যেমন একটা, যদিও তোমাদের বুটস্ট্র্যাপ ইউজ করতে হবে না, কিন্তু ফর এটা একটু জেনে রাখা দরকার যে গেট বুটস্ট্র্যাপ, আমি একটু স্ক্রিনটা শেয়ার করি তাহলে একটু পরিষ্কার হবে জিনিসটা। দেখতে পেলে বলবে, হ্যাঁ। যাচ্ছে দেখা? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ওকে। ফিডব্যাক আসছে, কথা না বলে ওকে। এবার দেখো এখানে একটা getbootstrap.com একটা সাইট আছে। এখানে আমি জিনিসটা দেখাচ্ছি কি করা থাকে। এখানে তুমি যদি এক্সাম্পল দেখো, হ্যাঁ, এখানে এক্সাম্পল হচ্ছে ডকুমেন্টেশন যদি যাও, এখানে অজস্র জিনিস করে রাখা আছে। যেমন ধরেন কম্পোনেন্টসে গেলাম, এই যেমন অ্যালার্ট বক্স, এই ধরো ড্রপ ডাউন, এই যে ড্রপ ডাউন, এই দেখো স্যাম্পল কোড রাখা আছে, এখানে কপি করে ইউজ করতে হয়। এবার তুমি আরো কাস্টমাইজ করতে পারো, মডেল, ন্যাভিগেশন বার, হ্যাঁ, এরকম হাজার একটা জিনিস আছে। তো এইগুলো অ্যাঙ্কারটা তো স্যার এই আমি কোনো লিংক প্রোভাইড করব মানে google.com বা কি, ওই জন্য তো অ্যাঙ্কারটা ইউজ করা, ওটাই তো। হ্যাঁ একদম, হ্যাঁ তুমি ঠিকই বলছো, ওটা হচ্ছে বেসিক লেভেলের। এবার আমরা যখন প্রফেশনাল জিনিসপত্র বানাবো তখন তো এরকম হবে না। আমি একটা প্রফেশনাল জিনিস দেখাচ্ছি, যেমন ধরো প্রোগ্রেস বার বানিয়েছে, দেখো, দেখেছো তো পার্সেন্টেজ দিয়ে প্রোগ্রেস বার বানিয়েছে, দেখতে পাচ্ছে তো হ্যাঁ কি করে করেছে, একটা ডিপ দিয়ে ভেতরে বানিয়েছে। কিন্তু এই যে সিএসএস ক্লাসগুলো, এগুলো আমাকে আর বানাতে হবে না, এগুলো বুটস্ট্র্যাপে বানানো আছে, আমাকে শুধু ইউজ করতে হবে। বোঝা গেল কথাটা পরিষ্কার? হ্যাঁ, মানে আমি জাস্ট ওখান থেকে নিয়ে ইউজ করব। একদম। বলছি তুমি স্যার এইটাকে ডিপটা তুমি কি জিনিস? হ্যাঁ, ডিপটা কি জন্য ইউজ, ডিভাইড নাকি? ডিপটা কি ডিপ ডিভিশন? ডিপ না, ডিপটা ডিভাইড না। ডিপ হচ্ছে তোমার মানে কি বলবো, কোনো একটা কন্টেনার বলতে পারো, যেখানে তুমি ট্যাগগুলোকে রাখতে পারো, একটা সেপারেট কন্টেনার মানে রাখতে পারো। এগুলো প্রত্যেকটাই একটা কিছু কিছু পারপাস আছে। যেমন H1 ট্যাগ গুলো, H1 H2 এগুলো হ্যাঁ হেডিং এর জন্য, হেডারের জন্য। স্মল ট্যাগ স্মল টেক্সটের জন্য, স্প্যান হচ্ছে ছোট টেক্সটের জন্য, হ্যাঁ, এ ট্যাগ হচ্ছে ইউআরএল এর জন্য, টেবিলটা ট্যাবুলার ডেটার জন্য। ডিপটা বলতে পারো বেসিক বিল্ডিং ব্লক, মানে তুমি যে অ্যাপ্লিকেশন বানাচ্ছ পুরোটা। ফর এক্সাম্পল আমি একটা যে কোনো, আমি তোমাকে একটা দেখাচ্ছি। হেডফোনটা কোনো ইউজ হচ্ছে না বলতে, কোথায় হেডফোন? এই ফোনটা মানে ফর এক্সাম্পল দেখো যে প্রফেশনাল একটা ইউআই দেখাচ্ছি, যেখানে খুব প্রফেশনাল ইউআই থাকে, যেখানে ধরো কোনো একটা ধরো এরকম প্রফেশনাল ইউআই দেখাচ্ছি। দেখতে পাচ্ছ স্ক্রিনটা? হ্যাঁ হ্যাঁ দেখো এই যে ইউআইটা বানিয়েছে, এই যে আসছে, ক্লিক করছি, যাচ্ছে, এগুলো এইচটিএমএল দিয়ে বানিয়েছে কিন্তু, ঠিক আছে? তো এটা হচ্ছে প্রচুর পরিশ্রমের কাজ যেগুলো করেছে ওরা, দেখতে পাচ্ছ? হ্যাঁ, ক্রিয়েটিভ পোর্শন, ব্লগ, আদার, এগুলো স্যার প্রচুর। এইচটিএমএল দিয়ে বানিয়েছে, কন্টেন্টের ডিজাইন করেছে সিএসএস দিয়ে, তাই তো?
স্টাইলিং করেছে সিএসএস দিয়ে। হ্যাঁ এইচটিএমএলটা তো শুধু ট্যাগ, মানে সিএসএসটা জাস্ট আমি অনেক ট্যাগ কিছু গুলো আর শেখাচ্ছে। এইগুলো করার জন্য HTML টা ইউজ করেছে আর স্টাইলটা করেছে CSS দিয়ে। যেমন এখানে ধর ইমেজ ইউজ করেছে, যে দিয়েছে এই ট্যাগ গুলো। এবার তুমি যদি চাও যে কেমন করে বানিয়েছে, এটাকে রাইট ক্লিক করে ইন্সপেক্ট করবে, এখানে হ্যাঁ দেখতে সেটা পাবে যে স্প্যান ইউজ করেছে, এক ইউজ করেছে কেমন করে। এবার এখানে একটা ব্যাপার আছে দেখো, এটা হচ্ছে রেসপন্সিভ। রেসপন্সিভ ইন দ্য সেন্স, যদি আমি মোবাইলে দেখি তাহলে অটোমেটিক জিনিসটা রেসপন্সিভ হয়ে যায়। আমি ছোট করছি ব্রাউজার, হ্যাঁ দেখেছো মেনু হ্যাঁ চলে এসেছে এরকম করে। তো এই সমস্ত কিছু সিএসএস এ করা সম্ভব, ওকে। কিন্তু এবার গল্পটা হচ্ছে যে অ্যাকচুয়াল প্রজেক্টে, যেখানে তুমি লাইভ প্রজেক্টে কাজ করছো, সেখানে তুমি এত কিছু লিখবে না সিএসএস এ, কারণ টাইম হবে না, আমাদের প্রোডাকশন কস্ট কমাতে হবে। বুঝতে পারছো কথাটার মানে কি বলছি? হ্যাঁ তো সেইটার জন্য ফ্রেমওয়ার্কটা ইউজ করব, ফ্রেমওয়ার্কের ডকুমেন্টেশন পড়বো আর কাজ করব। এবার আমাদের ফ্রেমওয়ার্কটা কি, আমরা ঠিক ওয়েব ডিজাইনিং করছি না, আমরা অ্যাপ ডিজাইন করছি, অ্যাপ ডেভেলপমেন্ট করছি। তো আমাদের ফ্রেমওয়ার্কটার নাম হচ্ছে আয়োনিক। আর্গু আয়োনিক দেখবে একটা প্রথম যেটা দেখলাম, এটা এখানে হাজার একটা কম্পোনেন্ট আছে, চেক বক্স, গ্রিড, চিপ, বাটন, কার্ড, এত রকম বাটন আছে ধরো, বুঝতে পারছো তো? কেমন করে ইউজ করতে হবে সব এখানে লেখা থাকে, তোমাকে কষ্ট কিছু করতে হবে না, দেখো বোঝা গেল? হ্যাঁ আচ্ছা, এবার গল্পটা হচ্ছে যে, না আমি তোমাকে ফ্রেমওয়ার্ক আইডিয়া দিলাম যে ফ্রেমওয়ার্ক লাইব্রেরি ব্যাপারটা কি হেল্প করে, হ্যাঁ, বুঝতে পারলে কথাটা? এটা হচ্ছে হ্যাঁ বেসিক্যালি ফ্রেমওয়ার্ক। তো এইবার আজকে আমার কিন্তু কোড প্রোডাকশনটা কমা মানে টাইমটা সেভ করার জন্য আমাকে এটা ইউজ একদম করতে একদম। হবে, যেটা একবারে যেটা প্রথম বারবার কথা, একটা জিনিস ইউজ করতে টাইমটা হবে। সেভ। সেকেন্ড হচ্ছে, এটা হচ্ছে প্রুভেন স্ট্যান্ডার্ড। তার মানে হচ্ছে আম, তার মানেটা হচ্ছে যে এই জিনিসটা অলরেডি টেস্টেড, মানে ওরা টেস্ট করেই প্রোডাক্টটা বানিয়েছে, তো তোমাকে নতুন করে টেস্টিং করতে হবে না এখানে। তুমি জিনিসটা ইউজ করছো খুব ফ্রিলি, খুব উইথ ফুল কনফিডেন্স। বোঝা গেল? হ্যাঁ স্যার মানে এই বাটনটা ফেল করবে না, এই বাটনটা ডিস্টর্ট হবে না, ইত্যাদি ইত্যাদি ব্যাপারটা, সেই জন্য একটা প্রোডাক্ট। তো এইবার যে জিনিসটা বলার, এইচটিএমএল আর সিএসএস বোঝা গেছে জিনিসটা। এবার হ্যাঁ স্যার আমরা কিন্তু এবার আস্তে জাভাস্ক্রিপ্ট আর অ্যাঙ্গুলারটা শিখতে হবে। তো অ্যাঙ্গুলার যে ব্যাপারটা তোমাদের কাছে, আহ দাঁড়াও, ওই ডকুমেন্টটা আমি কোথায় রেখেছি। তো স্যার এই অ্যাপস ডেভেলপমেন্টটাকে কি ইউআই ডেভেলপমেন্ট বলে? না, একদমই নয়। ইউআই ডেভেলপমেন্টটা কি? ইউআই ডেভেলপমেন্ট অ্যাপ ছাড়াও হয়, ওয়েবও হতে পারে। আচ্ছা, ইউআই পরিষ্কার মানে করি। কি, ইউজার ইন্টারফেস? দাঁড়াও, ইউজার ইন্টারফেস ও পড়েছো তো? ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড কাকে বলে হ্যাঁ পড়েছো তো? হ্যাঁ 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 ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট ইজ ইউআই ডেভেলপমেন্ট। ইউআই ডেভেলপমেন্ট। আর ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডটাকে একসাথে করলে সেটাকে সেই স্ট্যাক ওভারফ্লো বলে, স্ট্যাক ফুল মানে স্ট্যাক ফুল বলে। স্ট্যাক ডেভেলপার বলে, হ্যাঁ, মানে যারা ওই দুটো একসাথে করে। দেখো ফ্রন্ট এন্ডের মধ্যে তোমার থাকছে মোবাইল, হ্যাঁ, তোমার হ্যাঁ থাকছে এখানে মোবাইল। সেটা সেটা অ্যান্ড্রয়েড হতে পারে, উইন্ডোজ। আইওএস হতে পারে, হুম উইন্ডোজ হতে পারে। আর থাকছে ডেস্কটপ আর ল্যাপটপ। সেখানে আছে ব্রাউজার, ঠিক আছে? সবগুলোই কিন্তু ইউআই, সবগুলোই হচ্ছে ইউআই। বোঝা গেল? হ্যাঁ কোনো স্যার। প্রশ্ন আছে? না স্যার। তো আমরা কি করব, আমরা আমাদের এই প্রজেক্টটার জন্য একটাই ইউআই বানাচ্ছি এখন অবধি, সেইটাই মোবাইল অ্যাপের মধ্যে যাবে, সেইটাই যাবে ডেস্কটপে, ঠিক আছে? এইবার মোবাইল অ্যাপের কনসেপ্টটা পরিষ্কার আছে? প্লে স্টোর ইউজ করেছো তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, মোবাইল অ্যাপ আর মোবাইল ওয়েবসাইট দুটো এক জিনিস নয়, ঠিক আছে? অ্যাপের অ্যাপে তো স্যার আমি পুরো অ্যাপের ওয়েবসাইট ব্যাপারটা বা কিছু হচ্ছে, আমি যে অ্যাপটা হচ্ছে ইনস্টলেবল। মানে একটা প্ল্যাটফর্ম আছে এখানে আমার, এখানে একটা প্ল্যাটফর্ম আছে, একটা ওএস আছে, অপারেটিং সিস্টেম, দ্যাট মে বি অ্যান্ড্রয়েড, দ্যাট মে বি আইওএস, ঠিক আছে? এইখানে গিয়ে একটা ইনস্টল হয় এই লেয়ারটায়, এইটা হচ্ছে অ্যাপটা। বোঝা গেল? হ্যাঁ কিন্তু মোবাইল ওয়েবসাইটটা কি, মোবাইল ওয়েবসাইটে ইনস্টলের কোনো ব্যাপার নেই। একটা ক্লাউডে কোনো জায়গায় হোস্টিং থাকবে মোবাইল ওয়েবসাইটটা, তুমি মোবাইল থেকে সেখানটা রিকোয়েস্ট করে কন্টেন্ট দেখবে। বোঝা গেল? হ্যাঁ স্যার।
আচ্ছা, আমাকে এটা ইনস্টল ডিফারেন্স করতে হচ্ছে, বাট ওটা কোনো ইনস্টলেশনের কোনো ব্যাপার নেই, জাস্ট আমি ক্লাউডে মানে একটা কোনো হোস্টে গিয়ে ওখানে গিয়ে সার্চ করছি, ওখান থেকে আমার কাছে রেসপন্স করছে। একদম। এবার গল্পটা হচ্ছে এই দুটোর মধ্যে ভালো খারাপের ব্যাপার আছে। একটা কেন প্রেফারেবল সেটা বোঝো। একটা হচ্ছে ওয়ান টাইম ইনস্টল ইউআই। ওয়ান টাইম ইনস্টল ইউআই মানে তোমার যখন ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেল, যখন তোমার ফোনের মধ্যে চলে এলো এটা, এটা ধরো ফোন, ঠিক আছে, ফোনের মধ্যে তোমার এখানে ইনস্টল হয়ে গেল, তখন ওই ইউআই কোডটা আর ডাউনলোড হচ্ছে না। বোঝা গেল কথাটার মানে? মানে হ্যাঁ, তুমি এইচটিএমএল, সিএসএস আর জাভাস্ক্রিপ্ট আর নেটিভ কোড এই সব দিয়ে ইনস্টল করে দিলে ধর এটাকে, তাহলে এই কোডটা আর ডাউনলোড হবে না ক্লাউড থেকে, কারণ এটা তোমার এখন ওএস এর পার্ট হয়ে গেছে, ঠিক আছে, যতক্ষণ আনইনস্টল করছো। তাহলে কি হবে, এই একটা শুধু সার্ভিস রিকোয়েস্ট করবে যে আমাকে অমুক ডেটা দাও, তমুক, শুধু ডেটাটা আসবে, ডেটাবেসে কোয়ারি করে ডেটা আসবে। তাহলে এইটার সুবিধা হচ্ছে এইটা একটু ফাস্ট হবে রাদার দ্যান মোবাইল অ্যাপ্লিকেশন, ওয়েবসাইট। মোবাইল ওয়েবসাইট। বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে। আর মোবাইল অ্যাপ্লিকেশনের সমস্যা হচ্ছে, মোবাইল অ্যাপ্লিকেশন সত্যি মোবাইল ওয়েব অ্যাপ্লিকেশন, ওয়েব অ্যাপ্লিকেশনের গল্পটা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশনে কিন্তু প্রত্যেকবারই তুমি এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট ডাউনলোড করছো তোমার মেশিনে, যদি তোমার ল্যাপটপ হয়, এটা যদি ল্যাপটপ হয়, তাহলে এখানে প্রত্যেকবারই হ্যাঁ, তোমার ইউআই কোডগুলো এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট সবই লোড হচ্ছে, এখানে লোড হচ্ছে, তার সাথে ডেটা রিকোয়েস্টও হচ্ছে, আবার ডেটা রিকোয়েস্ট আসছে। তাহলে অ্যাপ আর ওয়েব ওয়েব অ্যাপ্লিকেশন ডিফারেন্স বোঝাতে পারলাম। এবার হ্যাঁ আমাদের স্যার। টার্গেটটা হচ্ছে আমাদের, আমরা একটাই ইউআই প্রজেক্ট বানাবো, একটাই ইউআই প্রজেক্ট। সেইটা এমন ভাবে তৈরি হবে যাতে সেটাকে ক্লাউডে ডিপ্লয় করা যায় এবং সেটা থেকে এপিকে ফাইল বানানো যায়। এপিকে ফাইল হচ্ছে অ্যান্ড্রয়েডের ইনস্টলেবল ফাইল, যেটাকে তুমি ইনস্টল করো। বুঝতে পারলে কথাটার মানে? হ্যাঁ স্যার। হুম, একটাই ফাইল হবে, একটাই প্রজেক্ট হবে যেখান থেকে আমরা ক্লাউডে ডিপ্লয় করব এবং সেইটাকে এপিকে করব। তোমরা কেউ অ্যামাজন ইউজ করেছো? হ্যাঁ, ইউজ করেছি। অ্যামাজন ইউজ করেছো? অ্যামাজনের ওয়েবসাইট হয়, অ্যামাজনের অ্যাপ হয়, বুঝতে পারছো ব্যাপারটা? দেখতে ইউআইটা অনেকটা একই রকম, দেখেছো তো? হ্যাঁ। হুম, কাইন্ড অফ সেম জিনিস। আমরা মিডিয়ালের জন্য একটা অ্যাপ্লিকেশন বানাবো, সেটাকে ক্লাউডে হোস্ট করবো, সেইটা দিয়ে এপিকেটা বানাবো। আমি এটার কাজ শুরু করেছি জাস্ট। হ্যাঁ, তো এইটা হচ্ছে মেন ব্যাপার। তাহলে কি করে দুটোতে কাজ করবে? দুটো তো ব্রাউজারের সাইজ আলাদা, ইয়ে বলে স্ক্রিনের সাইজ আলাদা, সেইটার জন্য আছে RWD, আর 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 ডি, রেসপন্সিভ ওয়েব ডিজাইন, রেসপন্সিভ ওয়েব ডিজাইন। এটা জানতে গেলে জাস্ট গুগলে সার্চ করবে, থাউজেন্ড ল্যাক্স অফ টিউটোরিয়াল পেয়ে যাবে, খুব একটা হাউদা চাপের কিছু না। একবার RWD, বলবেন স্যার? রেসপন্সিভ ওয়েব ডিজাইন, দেখতে পাচ্ছ তোমার স্ক্রিনটা? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আরেকটা কি সার্চ করে, সার্চের এটা কি বললেন, সার্চের রেসপন্সিভ ইউআরএলটা কি ওয়েব সার্চ বলবেন? করো, RWD সার্চ করো, প্রচুর পাবে ও ঠিক টিউটোরিয়াল, আছে। প্রচুর। সেখানে কি করা থাকে ভালো করে বোঝো ব্যাপারটা। তুমি তো সিএসএস লিখছো না, ক্লাস লিখছো তো এমনি করে, যেরকম লিখছো না ক্লাসটা, হ্যাঁ, লিখছো ডট মাই ক্লাস, নিয়ে ভেতরে ঢুকে এইখানে সব কালার দিচ্ছ, উইথ দিচ্ছ, হাইট যা যা দেওয়ার দিচ্ছ, তাই তো? এরকম কিছু করছো তো, মানে এরকম দিচ্ছ তো হ্যাঁ, ব্যাপারটা? এক মিনিট, এক মিনিট। এই কালার কোড এরকম হয়, জানা আছে তো না জানা নেই? হ্যাঁ, কালার কোড এমনিও হয়, তারপর আচ্ছা, রেড বা ব্ল্যাক ওইগুলো দিয়ে হ্যাঁ করা হয় হ্যাঁ অনেক হ্যাঁ, সময়। কিছু প্রি ডিফল্ট থাকে, কিছু তার হ্যাশ কোড দিয়ে দিই আমরা, ধরো উইথ দিলে 200 পিএক্স। এই যে দিচ্ছ হ্যাঁ, তুমি, ডিএক্সএল এর জন্য। এই যে তুমি দিচ্ছ প্রপার্টিটা, দ্যাট ইজ ফিক্স ফর অল, ঠিক আছে, কিন্তু এইটাকে তুমি কন্ট্রোল করতে পারো। মিডিয়া কোয়ারি দিয়ে, মিডিয়া কোয়ারি।
media query। মিডিয়া কোয়েরি কি করে? মিডিয়া কোয়েরিতে তুমি হাইট উইথ স্পেসিফিকেশন বলে দিতে পারো। আমি একটা এক্সাম্পল করে দেখাচ্ছি তোমাকে। এই ব্রাউজারে গিয়ে লেখো মিডিয়া কোয়েরি, MDN। আমি এই লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি তোমাদের, যাতে বুঝতে সুবিধা হয়। এইখানে মিডিয়া কোয়েরিটা কি, কেন, সব লেখা আছে। এইখানটা এক্সাম্পলও দেওয়া আছে, আমি দেখাচ্ছি এক্সাম্পলটা দেখো। এই দেখো এইখানটা দেওয়া আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছ স্ক্রিনটা? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। এবার ভালো করে দেখো এই লাইনটা, ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট জিনিস দেওয়া আছে এখানে। দেওয়া আছে media mean height এত px screen and orientation portrait। তার ভেতরে কোড যা ইচ্ছা লেখা আছে। যদি তুমি এইখানে কোডগুলো লেখো সিএসএস এর, তাহলে এই কন্ডিশন ম্যাচ করলে সেই সিএসএস টা ফায়ার হবে। বোঝা গেল কথাটার মানে? আবার বলছি, এই @media এই মিন হাইট দিলাম, তুমি ম্যাক্স মিনিমাম হাইট হাইট ওটা করো। হ্যাঁ, 600 পিক্সেল, 600 মিনিমাম হাইট হবে 600 পিক্সেল আর স্ক্রিনটা ওরিয়েন্ট 680 পোর্ট্রেট px। ভাবে। হ্যাঁ, হ্যাঁ এইটা হচ্ছে তোমার ব্রাউজারের হাইটটা, 680 px মিনিমাম হাইট। ওরিয়েন্টেশন পোর্ট্রেট মানে পোর্ট্রেট ল্যান্ডস্কেপ, নিশ্চয়ই জানো, মোবাইলে ছবি তোলার সময়। হ্যাঁ হ্যাঁ তো এই কন্ডিশনের মধ্যে তুমি যদি এইখানে তোমার কোডগুলো লেখো, তাহলে পার্টিকুলার এই কন্ডিশনের জন্য তোমার সিএসএস টা কাজ করবে। এইটা টেস্ট করে দেখবে, ঠিক আছে? হ্যাঁ, এরকম আরো অনেক কিছু আছে, শুধু প্রিন্টের জন্য হয়, শুধু অনেক কিছুর জন্য হয়। খুব বেশি জানতে হবে বলে আমার মনে হচ্ছে না, কারণ এগুলো অলরেডি আয়োনিকে করে রাখা আছে, আমাদের চিন্তা করতে হবে না। এই আয়োনিকে এই জিনিসগুলো করে রাখা আছে, মোবাইলে কেমন করে বাড়বে কমবে ইত্যাদি ইত্যাদি। বোঝা গেল? কিন্তু জানতে হবে এই কারণে, না জানলে তুমি ডিবাগ করতে পারবে না, যে কি হচ্ছে বুঝতে পারবে না। আমি এই ইউআরএলটা পিং করে দিয়েছি, দেখে নেবে। কোনো প্রশ্ন আছে যেটা মিস হয়ে গেল বলতে হবে, আরেকবার বলো। হ্যাঁ স্যার বলছি যে এই যে আমি মিডিয়া স্ক্রিনে যে মিন হাইটটা করছি, এটা মানে কি আমি যখন ল্যাপটপে ল্যাপটপের স্ক্রিনের অনুযায়ী হবে, আর যখন ফোনে করব ফোনের এর জন্য হ্যাঁ, অ্যাডজাস্ট হয়ে যাবে, তাই তো? গুড কোশ্চেন। এইখানে তুমি সেগুলো টেস্ট করতে পারো, ভালো করে দেখো। ধরো এই ব্রাউজারটা, এখানে রাইট ক্লিক করে ইন্সপেক্টে গেলাম। এইটা দেখেছো তো, এই জিনিসটা দেখেছো তো আগে? হ্যাঁ স্যার এই জিনিসটা করে হ্যাঁ, ফেলছি, আপনি সেদিনে এইখানে বললেন। এই বাটনটা ভালো করে তাকাও। আমি মাউস রেখেছি, দেখো, দেখতে পাচ্ছ? টগল হ্যাঁ ডিভাইস টু ব্লার। হ্যাঁ দেখেছো টগল ডিভাইস টু ব্লার? হ্যাঁ ডাবল ডিভাইস টু কন্ট্রোল। টগল ডিভাইস টু এটা ব্লার, কি? দেখেছো? হ্যাঁ এটা কি এইটাকে জন্য ক্লিক করো। এইটাকে ক্লিক করলে ওপরে এরকম অপশন আসবে, আইফোন, অ্যান্ড্রয়েড, এইসব, ঠিক আছে? আইপ্যাড, গ্যালাক্সি ফোল্ড, তোমার যেটা চাই সেটাতে করে দাও। এটা কি করবে? কি অ্যান্ড্রয়েড ইনস্টল করছে? নো, এটা খালি স্ক্রিন সাইজ করে দেখাবে তোমাকে। 100% করো, দেখতে পাবে। রোটেট করো ফোন, দেখো, ঠিক আছে? তুমি চাইলে এটাকে রেসপন্সিভ করে নিজের মতো বাড়াতে কমাতেও পারো। এই এই ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে টেস্টিং এর জন্য তোমার ডিভাইসের দরকার নেই, যদি তুমি শুধু রেজলিউশন টেস্ট করো। অন্য কিছু না, শুধু রেজলিউশনের কথা বলছি, অন্য কিছু বলছি না, শুধু রেজলিউশন। ফর রেজলিউশন ওরিয়েন্টেড যদি কোন টেস্টিং থাকে, যে তোমার পার্টিকুলার এই রেজলিউশনের জন্য টেস্ট করতে হবে, তুমি এখানেই করতে পারো। বোঝা গেল দেবাশিস, সোমদেব? ওকে, আচ্ছা, পড়ে দেখো, বুঝতে পারবে। আচ্ছা, এর পরের যেটা প্রশ্নটা, যে কঠিন জিনিসটা ভালো করে বুঝতে হবে কনসেপ্টটা, সেটা হচ্ছে যেখানে ছেড়ে এসেছিলাম, অ্যাপ, অ্যাপ আর ওয়েব অ্যাপ্লিকেশন। আচ্ছা, এইখানে
মোবাইল অ্যাপ্লিকেশন করার সময় আমাদের দুটো পোর্শনে জিনিস করতে হবে। একটা হচ্ছে তো আমরা ডেটা ট্রান্সফার করব সার্ভারের সাথে, মানে রিকোয়েস্ট করব, রেসপন্স আসবে উইথ ডেটা। এইখানে কিছু ব্যাপার আছে মোবাইলের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যেটা কিন্তু কখনোই ক্লাউড অ্যাপ্লিকেশনে করা সম্ভব নয়। এটা পরিষ্কার বুঝতে হবে কখন করা সম্ভব নয়। যেমন ধরো কোনো সময় যদি আমরা কোনো নেটিভ কল করি, নেটিভ কল মানে কি, আমরা এই ফোনের কন্ট্যাক্ট সার্চ করতে চাই, বোঝা হ্যাঁ, গেল, কন্ট্যাক্ট তো সার্চ তখন করতে আমি চাই। তখন তো করা সেইটা সম্ভব ক্লাউড না। অ্যাপ্লিকেশন থেকে করতে পারবে না, কারণ ব্রাউজারকে ওইসব পারমিশন দেওয়া হয় না, সেটা অ্যাপকে দেওয়া হয়। তোমার যদি এপিকে থাকে, ইনস্টলেবল ফাইল থাকে, সেটা একমাত্র করতে পারে। যদি ধরো মেসেজ করতে হয়, যদি ফোনের ইনার কোনো ডেটা জানতে হয়, ক্যামেরা খুলতে হয়, ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো যেগুলো সাথে ডেটা ট্রান্সফার নয়, কোনো ফোন রিলেটেড অ্যাকশনের, কোনো ফোন রিলেটেড ফাংশনালিটির কোনো রিলেশন আছে, সেইগুলো কিন্তু তোমাকে অ্যাপ দিয়েই করা সম্ভব, ওয়েব অ্যাপ্লিকেশন দিয়ে নয়। পরিষ্কার কথাটা? হ্যাঁ স্যার, কেন ওয়েব অ্যাপ্লিকেশন দিয়ে করা যায় না কেন? তুমি কোনোদিন দেখেছো ব্রাউজার দিয়ে ফাইল হ্যান্ডেলিং করতে? করতে পারে না না, না না। কখনো পারবে না। ব্রাউজার একটা সিকিউরিটি লেভেল আছে, ব্রাউজার ফরেন কন্টেন্ট তোমাকে দেখাচ্ছে, তোমার ব্রাউজার যে ইউটিউব দেখাচ্ছে, যে গুগল দেখাচ্ছে, সেটা হোস্টেড ইন ডিফারেন্ট সার্ভার লোকেশন, সেটা তোমার মেশিন নয়। সে তোমাকে তোমার লোকাল মেশিনের পারমিশন দেবে কেন কাজ করতে? দেবে কি? দেওয়া উচিত কি বলো? দেওয়া উচিত। না না না। কিন্তু ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টকে দেবে কেন? দ্যাট ইজ লোকাল মেশিন, দ্যাট ইজ ইনস্টলেবল ইন ইউর উইন্ডোজ। বোঝা গেল কথাটা, দুটোর মধ্যে ডিফারেন্স। হুম। ওয়েবসাইট আর উইন্ডোজ আর কি বলে ওয়ার্ড, দুটো তো এক জিনিস নয়, নয় তো? না, হ্যাঁ, সেই ওগুলো আমি জন্য ইনস্টল করছি, অলরেডি পারমিশন পেয়ে গেছে আমার, দেখো, মানে অ্যাক্সেস করার তুমি যখন মেশিনটাকে। যখন উইন্ডোজে ওয়ার্ডটা ইনস্টল করছো বা এক্সেল ইনস্টল করছো, তুমি পারমিশন দিচ্ছ যে আমার ওএসে ঢুকে তুমি ফাইল পড়ো, ফাইল লেখো, ফাইল মডিফাই করো। আমার এখানে পোর্টেবল মাউস আছে কিনা, আমার এখানে ব্লুটুথ মাউস আছে কিনা, ক্যামেরা লাগানো আছে কিনা, সেটা চেক করো। কিন্তু তুমি কখনো ব্রাউজারের থার্ড পার্টি কন্টেন্টকে এটা দিতে পারো না, তুমি পারমিশনটা দিতে পারো কি? পারো না। না না স্যার। এই জন্য ওয়েব অ্যাপ্লিকেশন, তুমি যদি এপিকে ফাইল বানাও, অ্যান্ড্রয়েডের ইনস্টলেবল অ্যাপ্লিকেশন বানাও, সেখানে তার কাছে পারমিশন গুলো আসবে অটোমেটিক্যালি। সে পারমিশন চাইলে পারমিশন পাবে, কিন্তু ওয়েব অ্যাপ্লিকেশন পাবে না। বোঝা গেল কথাটা? হ্যাঁ স্যার। আচ্ছা, এক্ষুনি আর ডিপে যাচ্ছি না আমি। এরপরে নেক্সট যেটা ব্যাপারটা সব থেকে ইম্পর্টেন্ট তোমাদের কাছে এই মুহূর্তে, এই এইচটিএমএল সিএসএস পরে হচ্ছে জাভাস্ক্রিপ্ট, যেটা শিখতেই হবে, এইটা ছাড়া কাজই করা যাবে না। হুম, আমি তাও ধরো এইচটিএমএল আর সিএসএস একটু মোটামুটি জানলে ঠুকে ঠাকে করে নেওয়া যাবে, কিন্তু জাভাস্ক্রিপ্ট না জানলে করা সম্ভব নয়। যেহেতু একটু এইচটিএমএল শিখেছো, তেমনি প্রাইমারি আমি জাভাস্ক্রিপ্ট কিছু দেখাচ্ছি যেটা বুঝতে সহজ হবে। তোমাদের দুজনের মেশিনে নোড ইনস্টল আছে? হ্যাঁ, নোটপ্যাড প্লাস প্লাস। নোটপ্যাড প্লাস প্লাস না, নোড, এনওডি, নোড, ও নোট জেস, নোড হ্যাঁ জেস হ্যাঁ। আছে? হ্যাঁ স্যার আছে। গুড। নোড জেএস থাকলে জাভাস্ক্রিপ্টটা শিখতে একটু সুবিধা হবে, যদিও নোড জেএস আর ব্রাউজারের জাভাস্ক্রিপ্ট দুটো এক নয়, তাও বলবো যে দুটোই বেসিক ল্যাঙ্গুয়েজ সাথে জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটা শিখতে সুবিধা হয়। ঠিক আছে, তো আমি আহ, তোমাদের সিম্পল একটা ছোটখাটো কিছু কাজ করে দেখাচ্ছি নোড জেএস, তাহলে তো একটু স্টার্ট হবে জিনিসটাতে। জাভাস্ক্রিপ্ট একটুও দেখেছো কি, নাকি দেখা হয়নি এখনো, তাই না তো? স্যার, জাভাস্ক্রিপ্ট একটু Okay, দেখা হয়নি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ধরো অ্যাপ ডট জেএস বলে আমি একটা ফাইল করলাম, কোনো জায়গা না বুঝতে পারলে সঙ্গে সঙ্গে আটকাবে। আমি সিম্পলি বলছি আমরা টেস্টের কিন্তু যে, আন্ডারে একটা ফাইল করলাম, টেস্ট ফোল্ডারের আন্ডারে। এনি এনি তোমার যেখানে ইচ্ছা করো, তোমার নোড ইনস্টল থাকলে তুমি যেখানে ইচ্ছা করো তুমি জাভাস্ক্রিপ্ট চালিয়ে দেখতে পারো। বোঝা গেলে কথাটা? হ্যাঁ যে কোনো স্যার। জায়গায়, যে কোনো জায়গায়, যে কোনো জায়গায় অ্যাপ ডট জেএস ফাইল করলাম। এখানে প্রথমে আমি দেখাবো
যে সিম্পল একটা ভেরিয়েবল ধরতে। এখানে জাভাস্ক্রিপ্টে ডেটা টাইপ ব্যাপারটা একটু অন্যরকম, ঠিক সি এর মতো নয়, ঠিক সি এর মতো নয় বা সি প্লাস প্লাস এর মতো নয়, যেখানে প্রথমেই ওখানে কি করো তোমরা ইন্ট দিয়ে দাও বা ফ্লোট দিয়ে ইন্ট দাও বা বা ফ্লোট স্ট্রিং বা দিয়ে আপনার দাও। ডেটা টাইপের মধ্যে হ্যাঁ, কিন্তু রিকোয়ারমেন্টের মধ্যে সেখানে ডেটা টাইপ। ডেটা টাইপের টাইপ কনভার্সন করা যায় না, মানে স্ট্রিংটাকে ফ্লোট করা যায় না, ফ্লোটটাকে ইন্ট করা যায় না, ও ইন্টটাকে ডাবল করা টাইপ যায় না, কাস্টিং করা যায় না করা তো। যায় হ্যাঁ, না? এইখানে হ্যাঁ, করা এতে সি যায়। প্লাস প্লাসে করা, সি প্লাস প্লাসে করা যায় তো স্যার টাইপ কাস্টিং? হ্যাঁ, টাইপ কাস্টিং করা যায়, একই ভেরিয়েবলকে করা যায়, টাইপ কাস্ট করতে হয়, তাই না? হ্যাঁ, এখানে করতে হয় না। টাইপ কাস্ট করতে হয়, ওটাকে পরে হ্যাঁ, কনভার্ট করতে হয়। আর এখানে করতে হয় না। তো আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে ES6 স্ট্যান্ডার্ড। কমেন্ট এইভাবে দেয় ES6 যে জাভাস্ক্রিপ্ট স্ট্যান্ডার্ড সেটাই শিখবো, কারণ সেটাই টাইপস্ক্রিপ্টেও তাই আছে। আচ্ছা, এবার প্রথমেই অভ্যেস করো এই কনস্ট লেখা, মানে দুটো কনস্ট্যান্ট ভেরিয়েবল। কনস্ট আর লেট এই দুটো ইউজ করব, ভ্যাটটা ইউজ করব না। ভ্যার দিয়েও ডিক্লেয়ার করা হয়, ভ্যাটটাকে ইউজ করতে আমি বারণই করব। তোমরা ইউজ করো কনস্ট আর লেট। কনস্ট আর লেটের মধ্যে কনস্ট্যান্ট ভেরিয়েবলের জন্য কি? কনস্ট ভেরিয়েবলটা হচ্ছে সেটার জন্য যেটাকে তুমি আর অ্যাসাইন করবে না কোথাও। মানে ধরো কনস্ট এ লিখলাম 10, ধরো লিখলাম, ঠিক আছে তো? তুমি পরে আর কখনো a=90 লিখতে পারবে না। বোঝা গেল প্রশ্ন? কিন্তু এটা যদি লেট হয় সেটা তুমি লিখতে পারবে, ঠিক আছে? স্যার একটা বলবেন, সাউন্ডটা প্রবলেম হচ্ছে, শুনতে আচ্ছা, পেলাম এবার শোনা যাচ্ছে? সাউন্ডের প্রবলেম হচ্ছিল তো, এই জন্য আমি লাইনটা শুনতে পেলাম না, জাস্ট কনস্ট্যান্ট এন্ড ভার্ব টু শুনেছি। এখনো শোনা যাচ্ছে না? এখন ঠিক আছে। ঠিক আছে। তো কনস্ট ব্যাপারটা হচ্ছে সেই সমস্ত ভেরিয়েবলের জন্য যেটাকে তুমি পরে আর কোনো অ্যাসাইন করবে না। মানে আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি তোমাকে। লিখলাম কনস্ট এ ইকুয়ালস টু ধরো 900, যেটা তুমি সিতে প্রিন্ট এফ করতে, স্ক্যান এফ করতে আর সি প্লাস প্লাস সি আউট করতে, এখানে সেটা হচ্ছে কনসোল ডট লগ, ঠিক আছে? কনসোল ডট লগ এ করলাম আমি এখানে। স্যার একটু ওয়েট করবেন, আমাদের নেটে একটু সমস্যা হচ্ছে, আমি আমার কানেক্ট করছি স্যার, 1 মিনিট একটু ওয়েট ঠিক আছে, করবেন। ঠিক আছে, ঠিক আছে। ওই দেখাচ্ছে না তো। হ্যাঁ স্যার বলুন। শোনা যাচ্ছে তো? হ্যালো, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে, এবার বলুন। আচ্ছা, হ্যাঁ স্ক্রিন শোনা দেখতে যাচ্ছে। পাচ্ছ আশা করি। হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। এখানে দেখো স্যার আমি একটা কনস্ট্যান্টেরটা আরেকবার বলবেন? কনস্ট্যান্টটা আমরা মানে কোনো কনস্ট্যান্ট ভেরিয়েবল হিসেবে ধরছি তো? কনস্ট্যান্টটা আমি কখন ইউজ করছি কনস্ট কিওয়ার্ডটা, যখন আমি এই ভেরিয়েবলে আর কোনো ভ্যালু অ্যাসাইন করব না। বুঝতে পারলে কথাটা? তার মানে আমি যদি কখনো আর কোনোদিন a ইকুয়াল টু কিছু আর লিখবো না, ঠিক আছে? সিঙ্গেল টাইম অ্যাসাইনমেন্ট, সিঙ্গেল টাইম ভ্যালু অ্যাসাইন করব। মানে কখন লিখবো? এটাকে আমি আর ইউজ করব না, এটা এটাকে কনস্ট্যান্ট ইউজ হয়ে থাকবে। করবে, এতে ভ্যালু অ্যাসাইন করতে পারবে না। ও, এই ভ্যালু আর অ্যাসাইন করতে না, পারবো না। ঠিক আছে? সেই হ্যাঁ জায়গায় স্যার। যদি লেট ইউজ করো তাহলে তুমি করতে পারবে, যদি লেট ইউজ করো তুমি করতে পারবে।
1 মিনিট ধরো, 1 মিনিট ধরো। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, তাহলে আমরা ইউজ করছি এখানে এই লেটটা ইউজ করছি, যাতে আমি লেট হচ্ছে নর্মাল ইউজের জন্য, যদি পরে তুমি অ্যাসাইন করতে পারো এমন, ঠিক আছে? হ্যাঁ, console.log হচ্ছে কনসোলে প্রিন্ট করার জন্য। এবার চালাবো কেমন করে আমি এখন, তোমাদের এখন শেখার জন্য ইউজ করো এইটা। এই ফোল্ডারে যাবে, এখানে নিয়ে লিখবে নোড app.js। সেভ হয়নি, আচ্ছা দেখো, দেখতে পাচ্ছ 900 প্রিন্ট হয়েছে, হ্যাঁ, হ্যাঁ, মানে ওই ঠিক আছে? এর ভ্যালুটা যা শো করলো। হ্যাঁ, তাই করেছি, তার কিছু করিনি তো। হ্যাঁ, হ্যাঁ, তাও তো কিছু স্যার, খালি ওটা প্রিন্ট করার জন্য না স্যার, ওটা জানতাম না, মানে এটাকে প্রিন্ট করার console.log জন্য প্রিন্ট করার জন্য, ও, সেটাই বুঝতে পারিনি বলে জন্য console.log সেট প্রিন্ট করতে। করার জন্য। এবার যদি আমি এখানে কনস্ট করি আর a ইকুয়ালস টু, a+1 যদি করেন, তাহলে তোমাকে একটা এরর দেবে, ও, এররটা পড়তে হবে। দেখো, টাইপ এরর অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভেরিয়েবল ঠিক আছে? অবজেক্ট। হ্যাঁ স্যার, অ্যানোনিমাস প্রবলেম হচ্ছে। তো এটার জন্য লেট, যদি লেট করি চলে যাবে এটা, প্রবলেমটা চলে গেল। সিম্পল প্রোগ্রাম, কিচ্ছু করিনি। হ্যাঁ, হ্যাঁ স্যার, বুঝেছি। আচ্ছা, এইখানে দুটো টাইপের ভেরিয়েবল হয়, আমি আজকাল বেশি কিছু বলবো না, এইটুকুই থাকবে। দুটো টাইপের ভেরিয়েবল হয়, একটাকে বলে রেফারেন্স টাইপ, রেফারেন্স টাইপ, আর একটাকে বলে প্রিমিটিভ টাইপ। এই স্যার দুটোকে, হ্যাঁ, রেফারেন্স টাইপটা কি স্যার C++ এর রেফারেন্স ভেরিয়েবল পড়েছিলাম ওটাই? না, পড়তে হবে একটু। সি প্লাস প্লাস অনেক কিছু মিল পাবেন এখানে, জাভাস্ক্রিপ্ট আলাদা ল্যাঙ্গুয়েজ, এটা শিখতে হবে। প্রোগ্রামিং কনসেপ্টটা এক, স্পেসিফিক্যালি জাভাস্ক্রিপ্টে কিছু জিনিস আছে। না, ডেটা টাইপস অফ, এই লিঙ্কটা দিয়ে দিলাম, এখানে দেখলে বুঝতে পারবে। এরপর তোমরা কি করবে, প্র্যাকটিস করবে বাড়িতে। আমি তো একটা ছোট্ট করে দেখালাম, প্র্যাকটিস করবে হচ্ছে ফর লুপ। আমি লিখে দিচ্ছি ফর লুপ
স্টেটমেন্ট। আচ্ছা, এখানে আর ছোট্ট জিনিস বলা আছে ইফ এর ক্ষেত্রে, জাভাস্ক্রিপ্টের ইফ এর ক্ষেত্রে। ফর জাভাস্ক্রিপ্ট লুপটা একটা, স্যার অন্য ওই ফর লুপের মতো ইউজ হয় তো ফর হ্যাঁ, লুপটা? ফর লুপের মতো ইউজ হয়। করে দেখবে হ্যান্ডস অন, বারবার বলছো, কৃষ্ণ এটা বলছে হ্যান্ডস অন, ঠিক আছে? এক মিনিট। হ্যাঁ, সরি, জাভাস্ক্রিপ্টের ইফে একটা জিনিস হয়, সেটা বলে ট্রুথি অ্যান্ড ফলসি, TRUTHY অ্যান্ড ফলসি। এটার মানে হচ্ছে কয়েকটা জিনিস আছে জাভাস্ক্রিপ্টে, সেগুলো হচ্ছে ফলসি, সেগুলো ছাড়া সব ট্রুথি, সব ট্রুথি। কোনটা কোনটা ফলসি আমি চ্যাটে লিখে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। প্রথম হচ্ছে নাল, না, ফলসি এলিমেন্টস হচ্ছে নাল, একটা হচ্ছে আনডিফাইন্ড, একটা হচ্ছে ফলস, একটা হচ্ছে নিউমেরিক 0, একটা হচ্ছে ব্ল্যাঙ্ক স্ট্রিং, ঠিক আছে? এই কটা হচ্ছে ফলসি। ফলসি আর ট্রুথিটা পড়বে, কি লিখে দিলাম, এগুলো ছাড়া সব ফলসি, এগুলো ছাড়া সব ট্রুথি। আর ডেটা স্ট্রাকচার জাভাস্ক্রিপ্টের এই নোডে এরকম জাভাস্ক্রিপ্টে লিখবে, নিয়ে টেস্ট করো। আজকে আমি আর বলবো না, আমার একটা কাজ আছে, আজকে আমি স্টপ করছি এখানেই। খুব শিগগিরই আবার একটা আমরা সেশন করব, যেখানে একটা ফিডব্যাক নেবো, ঠিক আছে? হ্যাঁ স্যার, আমরা তাহলে এখন কি জাভাস্ক্রিপ্টের এই জিনিসগুলো শিখবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, স্টার্ট করো জাভাস্ক্রিপ্ট পড়তে, ঠিক আছে? স্যার টাটা। ফলস জিরো, তারপর স্যার কি বলেন একটা আবার বলবেন? লিখে দিচ্ছি, টাইপ করে দিচ্ছি চ্যাটে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে।